আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। ওসমান হাদির সঙ্গে যাচ্ছেন তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে সড়ক পথে নিবিড় পরিচর্যা কেন্দ্রের অ্যাম্বুলেন্সে নেওয়া হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী ইফতেখার রেজা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইফতেখার, আপনার কাছে এই বিষয়ে আর কি খবর আছে? ঠিক বেলা ১টার পর মূলত ওসমান হাদিকে নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করা হয় এবং পুরো পথটি ছিল একেবারে নিরাপত্তার চাদরে মোড়ানো এবং পুরো রাস্তা ক্লিয়ার করে রাখা হয়েছিল বা পরিষ্কার করে রাখা হয়েছিল, যাতে করে অন্যান্য গাড়ি বা যানবাহন যেগুলো রয়েছে সেই যানবাহনের কারণে যাতে করে ওসমান হাদির যে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর যে বিষয়টি, সেই বিষয়টি যাতে নির্বিঘ্ন থাকে এবং অনেক সম্পূর্ণ নির্বিঘ্ন অবস্থায় ওসমান হাদির অ্যাম্বুলেন্সটি সিসিইউ বা আইসিইউ সমৃদ্ধ যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি মূলত এয়ারপোর্টের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে ভিতরে রানওয়েতে এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে তোলা এবং যে শেষ মুহূর্তের যে তাকে ঠিকঠাক মতো করে অ্যাম্বুলেন্সে রাখার যে বিষয়টি, সেই বিষয়গুলো সম্পন্ন হচ্ছে এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বা কয়েক মিনিটের মধ্যেই ওসমান হাদিকে নিয়ে মূলত এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ওসমান হাদির চিকিৎসা হবে এবং সেভাবেই যোগাযোগ করা হয়েছে এবং ওসমান হাদির যে চিকিৎসার যে বিষয়টি, সেই বিষয়টি মূলত সরকারের পক্ষ থেকেই তদারকি করা হচ্ছে এবং ঠিক কিছুক্ষণ আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সাইদুর রহমান, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তার পক্ষ থেকে জানানো হয়েছে যে দুই হাসপাতালের, এভারকেয়ার হাসপাতাল এবং যে সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতাল, দুই কর্তৃপক্ষ মূলত এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ যারা রয়েছেন তারা মূলত দফায় দফায় আলোচনা করেছেন এবং ওসমান হাদির এখন যে জটিল অবস্থা, সেই জটিল অবস্থায় তাকে নিয়ে সিঙ্গাপুরের যে ৪ ঘন্টার যে ফ্লাইট টাইম বা যে সময়টি লাগার কথা, সেটি তিনি এফোর্ড করতে পারবেন কিনা বা সেই সময়টিতে তিনি স্থিতিশীল থাকতে পারবেন কিনা, এই ধরনের আলাপ আলোচনার পর চিকিৎসকদের সম্মতির ফলেই মূলত এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এবং ইনকিলাব মঞ্চ সহ অভ্যুত্থানের পক্ষের যেসব শক্তি বা রাজনৈতিক দলগুলো রয়েছে এবং বিভিন্ন যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে যাতে করে ওসমান হাদির উপর হামলাকারী বা গুলিবর্ষণকারী যে বা যারা অভিযুক্ত তাদেরকে যাতে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয়। তো এই ছিল বিমানবন্দর থেকে ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রা সর্বশেষ তথ্য। জানছিলাম হাদির স্বাস্থ্য, তাকে নিয়ে সিঙ্গাপুর যাত্রা সম্পর্কে সবশেষ খবর। এদিকে শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয় ডাকসু নেতৃবৃন্দ। বাংলা একাডেমি ও ৩ নেতার মাজার পার হয়ে দোয়েল চত্বর মোড়ে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দেয়। এই ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল এগুতে থাকে শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের দিকে। হাইকোর্টের মাজার গেট এবং শিক্ষা ভবনের সামনে সড়ক আটকে দেয় পুলিশ। এখানে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যার কারণে শরীফ ওসমান হাদির ওপর হামলার দুঃসাহস দেখাচ্ছে সন্ত্রাসীরা।
এ বিষয়ে আরও জানতে এখন যাচ্ছি রাজধানীর শাহবাগে, সেখানে আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। তামজিদ, এই বিষয়ে শাহবাগ এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে কি খবর রয়েছে? শাহবাগে আসলে সকাল থেকেই শরীফ ওসমান হাদির যে জীবন নাশের উদ্দেশ্যে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ সহ এই হামলাকারীদেরকে এখনো গ্রেপ্তার করতে না পারার প্রসঙ্গ, যেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই প্রকৃত আসামি এবং হামলাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, সেটার প্রতিবাদে এখানে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্রশক্তি, জাতীয় ছাত্রশক্তি। এখন এই ব্লকেটটি আসলে চলছে সকাল থেকে এবং বেলা 11টা সাড়ে 11টা নাগাদের পর থেকে শাহবাগের যে মূল যে শাহবাগ চত্বর যেটিকে আমরা বলছি সেটি ব্লকেট করা হয়েছে এবং তাদের কিন্তু এখন মূল দাবি হচ্ছে যে এই ব্যর্থতার অভিযোগে যে বর্তমান স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছেন তার পদত্যাগ দাবি করছেন জাতীয় ছাত্রশক্তির এই নেতাকর্মীরা। এখন তারা স্লোগান দিচ্ছেন, তাদের স্লোগানে উঠে এসেছে আসলে হাদির উপর যে হামলাকারীরা তারা এখনও গ্রেপ্তার হয়নি এবং সেই ব্যর্থতার কথাগুলোই তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে এক ওসমান হাদি যদি চলেও যান, যদি কোনো অঘটন ঘটে তাহলে তারা প্রত্যেকে এক একজন ওসমান হাদি হতে চান। অর্থাৎ তারা এই ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলার বিষয়ের প্রতিবাদে আসলে এই শাহবাগ ব্লকেট করে রেখেছেন এবং এই ব্লকেটের কারণে যান চলাচল এই এলাকায় ব্যাহত হচ্ছে এবং এইখানে যারা আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তারা বলছেন যে প্রকৃত অপরাধী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা তাদের এই শাহবাগ ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবেন। মুশফিক। জানছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচির সবশেষ খবর। এদিকে হাদিকে হত্যা চেষ্টার আসামিকে পালাতে সহায়তাকারী সন্দেহভাজন বেঞ্জামিন চিরাংকে শেরপুরের বারোয়ামারি থেকে আটক করেছে বিজিবি। সকালে বিজিবি ক্যাম্পে এক ব্রিফিংয়ে ময়মনসিংহ বিজিবির সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, হাদিকে হত্যা চেষ্টার আসামি যাতে ভারতে পালাতে না পারে সেজন্য ময়মনসিংহের সাথে ভারতীয় সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে নলিতাবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। শনিবার সন্ধ্যা রাত 8টা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি। এটা হচ্ছে একজনের প্রশ্ন। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখন উঠে আসতেছে। আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা কাজ করছি। আজকে যে যাকে ধরা হয়েছে বেঞ্জামিন চিরার নাম, সে ফিলিপের খুব নিকট আত্মীয় একজন। আমরা ধারণা করছি সেও ফিলিপের সহযোগী হিসেবে কাজ করেছে ফিলিপের অবস্থান জানার জন্য বা পাচারকারী হিসেবে তারা কতটুকু হেল্প করেছে এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে কিছু কিছু প্যারামিটারে অবনতি হয়েছে বলে জানা গেছে। সামগ্রিকভাবে তার অবস্থা স্থিতিশীল নয়, এমন অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব নয়। মেডিকেল বোর্ড আপাতত দেশে রেখেই চিকিৎসা দিয়ে যাচ্ছে। হাসপাতালের আইসিইউতে বেগম জিয়াকে ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। গত 23শে নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, ডায়াবেটিস ও কিডনির মতো নানা জটিলতায় ভুগছেন। দেশি বিদেশি প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে। মেডিকেল বোর্ডকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সবকিছু মোকাবিলা করে সবাইকে সাথে নিয়ে নির্বাচন করবে কমিশন। সকালে রাজধানীতে জেন ভোট ফেস্টিভ্যালে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি দাবি করে সিইসি বলেন, দুই একটি খুন খারাপি বিচ্ছিন্ন ঘটনা। ওয়াহিদুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টার ভোটকেন্দ্র, বাইরে তরুণ ভোটারদের দীর্ঘ সারি, ভোট দেওয়ার জন্য অপেক্ষা। এবারই প্রথম ভোট দেবেন তারা। ভোটার তালিকা নিয়ে প্রস্তুত পোলিং এজেন্ট, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কার্যক্রমে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। নিয়ম মেনে ভোট দিচ্ছেন সবাই।
জাতীয় নির্বাচনের আগে এ ধরনের মক ভোটিং ভোট দানে উৎসাহের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে সহজ করবে বলে মনে করছেন তরুণ ভোটাররা। আর আজকে এখানে ডেমো ভোট দিলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় অভিজ্ঞতা। আগামী নির্বাচনে ভোট দিব ইনশাল্লাহ। মজা পেলাম দিয়ে, ভালোই লাগলো, নতুন কিছু ট্রাই করছি, সো ভালো লাগছে। এই নির্বাচনটা আসলে সবথেকে জটিলতম নির্বাচন, তো আমরা আসলে এই নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো জানতেই আসলে এখানে আসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 কোটিরও বেশি তরুণ ভোটার রয়েছেন। তাই নির্বাচন কমিশন ও বিভিন্ন দাতা সংস্থার পক্ষ থেকে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজন করা হয়েছে জেন ভোট ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় তিনি এবারে নির্বাচনকে অতীতের যে কোনো সময়ের চেয়ে আলাদা নির্বাচন দাবি করেন। আগামীতে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। ইনশাল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। এবারের তরুণ ভোটাররাই আগামীর সরকার গঠনে মূল চালিকা শক্তি বলে আশা করা হচ্ছে। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা। দেশের জ্বালানি চাহিদা পূরণে পেট্রোবাংলার আওতাধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উদ্যোগে তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে 4টি নতুন কূপ খনন কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সকালে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 28 নং কূপের খনন কাজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BGFCL এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন। উদ্বোধন ঘোষণা করেন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব। প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে 3টি কূপ এবং গাজীপুরের কালীগঞ্জে 1টি কূপ খনন করা হবে। এটা সম্পন্ন হতে আনুমানিক 110 দিন সময় লাগবে। খনন কাজ শেষ হলে প্রতিদিন প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এই প্রজেক্টের আন্ডারে আমাদের 4টা কূপ আছে, বিশেষ করে তিতাস 28, 29, 30। আমরা আশা করি এটা এই ডিসেম্বরের ভিতরে এই 3টা কূপ হয়ে যাবে। এই 3টা কূপ থেকে আমরা আশা করি যে অন্তত 45 মিলিয়ন কিউবিক ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবো। আর কামতা শেষ হলে ওখান থেকে আরও 10 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত করব। পেঁয়াজের আমদানি অনুমতি ইস্যু বাড়িয়েছে সরকার। বাজার সহনীয় রাখতে সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন 575টি করে আইপি ইস্যু করা হবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। বলা হয়, আগের মতো প্রত্যেকটিতে আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে। আমদানি প্রক্রিয়ায় অন্য কোনো নতুন শর্ত সংযোজন করা হয়নি। অর্থাৎ চলতি বছরের 1 আগস্ট থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল এই 2 দিন পুনরায় আবেদন দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক মাত্র একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।